ততদূর করে নিয়ে এসে তারপরে আমরা আসলে ভাববো যে কতটুকু আমরা কমাবো, ততদিন সময় আসলে আমরা পাবো কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই এই চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি প্যারাডাইমের একটা বদলের প্রয়োজন পড়েছে। যে বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি, সেই বাস্তবতা যদি অতীত জ্ঞান দিয়ে আর মোকাবেলা না করা যায়, তখন নতুন বাস্তবতার জন্য নতুন জ্ঞান, নতুন চিন্তার প্রয়োজন পড়ে। সেই রকম একটা সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে থাকে, সেই সমাজের মধ্যে যে উল্লম্ফন ঘটে সেটা কিন্তু অনেক পুরনো সমাজকে ছাপিয়ে চলে যায়। ফলে পৃথিবীতে সবকিছু যে আসলে ওই পশ্চিম কেন্দ্রিক যে ধারণা যে ওরাই উন্নত, ওরাই সভ্য, ওরাই সবকিছু, মানে এই সভ্যতার ফেরিওয়ালারা এখন সবকিছুর কিন্তু সর্বাগ্রে নাও থাকতে পারতে পারে। এমনকি বিজ্ঞান প্রযুক্তি, এমনকি অন্য ধরনের সমস্ত সমস্যার সমাধানেও মানে বাইরে থেকেও, মানে যেমন পৃথিবীর কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, মানব জাতির সভ্যতার কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, সেটা বাইরে থেকেও সেটা অনেক ধরনের সমাধানের জায়গা, অনেক নতুন দিশা হাজির হতে পারে। কাজে সেই সম্ভাবনার জায়গাটা আমাদের চিন্তা করা দরকার। আচ্ছা, আজকের আলোচনায় নিশ্চয়ই এই সমস্ত আলোচনা খুব প্রাসঙ্গিক হবে না, ফলে আমি এগুলো একটু কমিয়ে রেখে বাস্তব কতগুলো কেজো আলোচনায় আসি। ধরেন আমাদের এখানে শিল্প কলকারখানা দরকার, কিন্তু শিল্প বর্জ্য কিংবা মেডিকেল বর্জ্য যে কথাটা তুললেন, সেগুলোর বিষয়ে অনেক নীতিমালা আছে, বাস্তবায়ন নেই। এখন এইটা জন্য একটা উপযোগী সরকার দরকার। এখন এইখানে নাগরিকদের একটা বড় ভূমিকার জায়গা আছে। নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ, প্রকৃতি, এই শিল্প বর্জ্য, এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এজেন্ডা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ হবে না। মানুষ ভোট দিতে থাকবে ট্র্যাডিশনালি, যার ফলে তখন বড় পার্টি মনে করবে আরে রাখেন ভাই এগুলো, আচ্ছা ঠিক আছে থাকবে এগুলো ম্যানিফেস্টোতে, কিন্তু এটা প্রায়োরিটি না। কিন্তু ওটার উপর যদি ভোট নির্ভর করে, তখন বড় পার্টি ওটাকে প্রায়োরিটি করবে। ফলে কম্পালশনের এই জায়গাটা কিন্তু খুব জরুরি জায়গা হচ্ছে। সমাজের মানুষ যদি সক্রিয় না হয়, এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এটাকে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা না নিয়ে আসতে পারি, আমাদের আলোচনায় আমাদের বাস্তব সমস্যাগুলোর প্রকৃত উৎস কোথায় সেটা সন্ধানে এই সচেতনতা যদি নাগরিকদের মধ্যে তৈরি না হয়, তাহলে এইটা এজেন্ডা হবে না। সবাই একটা পরিবেশের ছাড়পত্র দরকার হবে, নানান পয়সাপাতি দিয়ে ছাড়পত্রটা বের করে নিয়ে চলে আসবে। তো বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে এমন ভাবে আইন কানুন ইত্যাদি করা হয়, কিন্তু কোনো আইন কানুনের কার্যকারিতা নাই। সেইটার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা কি আগামী দিনে এর বদলটা দেখতে পাবো? এই চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সামনে আমাদের একটুই প্রত্যাশা যে নতুন প্রজন্ম কথা কাজে একটা মিল দেখতে চায়, একটা সত্যিকার পরিবর্তন দেখতে চায়। যদি সেটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তাহলে সবকিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে। এই যে একটা রাজনৈতিক ভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে, সেইটার পরিবর্তন ঘটবে। এটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে, কার সাথে একসাথে হাঁটছি, যুগপৎ করেছি, এইভাবে আমাদের কোনো মানে আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করব না। জবাবদিহি করতে হবে। যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনে পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময় হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন হবে। ওই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না, জান না। রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে, সবাই করে নিয়েছে না। ওইটা ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে? এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে ওই সাব কন্ট্রাক্ট ওয়ালারও কমপ্লায়েন্স আছে কিনা। তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন, আর নিজের মানে নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে। এটা তো শেখ হাসিনাগিরি, সরাসরি গুলি করছে, আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগত ভাবে করবেন, 2 নম্বরই করে করবেন, পয়সা খেয়ে করবেন।
তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে, তারা এমন কিছু রেখে যাবে যেটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের সমাজে আলোড়ন তৈরি হবে। এটা ঠিকই যে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পাইলে ভালো হতো, হয়তো হচ্ছে, সেটা আমাদেরকে আরো আপনারা দেখিয়ে দেবেন। একই কথা আমাদের সব ক্ষেত্রেই বলা যায়, মানে বায়ু দূষণ, শব্দ দূষণের ক্ষেত্রে, যত ধরনের মাটি, পানি, প্রকৃতি, আমাদের কৃষি। এখন কৃষি যদি আমরা মানে উৎপাদন পুরো ব্যবস্থাটাকেই তৈরি করি এমন ভাবে যেটা নিজেই হচ্ছে প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাহলে এইটা সাস্টেইনেবল না, মাটির জন্যও না, উৎপাদনের ক্ষেত্রেও না। সাময়িকভাবে যদি সেটা কিছুটা ফসল বৃদ্ধি করেও, ফলে আমাদেরকে ওটা ভাবতে হবে যে কিভাবে প্রকৃতি উপযোগী কৃষি আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং এই ক্ষেত্রে হয়তো ব্যবসার সাথে, মুনাফার সাথে কিছু ধাক্কাধাক্কি হবে, কিন্তু ওই ডিসিশনটা এই ধরনের, যেটা উনি বললেন যে আমাদের কতগুলো জাতীয় কমন মিনিমাম নীতিতে চার্টারে আসতে হবে, এই চার্টারটা যদি না আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আসলে বর্তমান ভবিষ্যতের জন্য ধ্বংসযজ্ঞ রচনা করে চলতে থাকবো। এই হচ্ছে পরিষ্কার হিসাব। তো আমি কথা খুব বেশি বাড়াবো না। এটা ঠিকই যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আমাদের নীতিমালারও পরিবর্তন দরকার, কিন্তু সেটার প্রয়োগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আর দু একটা বিষয়ে কথা বলবো। যেমন ধরেন ঢাকা শহরের সমস্যা। এখন ঢাকা শহর এতটুকু একটা জায়গা, এটা ঠিকই উপর দিয়ে দেখলে মনে হয় যে সব কংক্রিটের সব জঙ্গল, কিন্তু সমাধানটা কি? এইটুকু যদি রাস্তা হয় তা আপনি আসলে মানে প্রতিদিন যে হারে গাড়ি বাড়ছে, পরিকল্পনা করতে হবে ভালো মতো। কিন্তু এই পরিকল্পনাও মানে যতই আপনি পরিকল্পনা করেন, আপনার যদি জনসংখ্যা এবং তার প্রয়োজনীয় যানবাহনের অনুপাত আর তার সাথে যদি রাস্তা কোনো সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে আপনি ট্রাফিক জ্যাম থেকে উদ্ধার পাবেন না। কিন্তু ট্রাফিক জ্যাম থেকে উদ্ধার পাওয়া সম্ভব। আমরা কেন এই পরিকল্পনা করছি না যে ঢাকায় প্রতিদিন যত মানুষ চলাফেরা করে রাস্তায়, তার 1/3কে আন্ডারগ্রাউন্ডে পাঠাইতেই হবে। কোন শহরই ঠিক মতো চলতে পারবে না যদি আমরা তার 1/3কে মানে ওই শহরে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করার ব্যবস্থা না করি। তাহলে ঢাকার পলিসির একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে হবে যে আগামী 10 বছরে আমাদেরকে এই জায়গাটাতে সম্পন্ন করতে হবে। ঢাকায় যদি ধরেন সব মানুষকে ঐক্যবদ্ধতা একসাথে করা যাবে না, কিন্তু একটা এলাকা কি ঐক্যবদ্ধ করা সম্ভব না? একটা ওয়ার্ডেরও ছোট, আরো ছোট স্ট্রাকচার নেন, যেখানে আপনারা ওই এলাকার সবগুলো বাসিন্দাকে ঐক্যবদ্ধ আমরা করব, যে তোমার পুরো এলাকা বদলে যেতে পারে। তোমাদের এই ছোট ছোট আলাদা আলাদা বাড়ি, সবাই যেমন আলাদা আলাদা একটা গাড়িতে চড়তে চায়। কোন সভ্য শহরের বৈশিষ্ট্য এই না যে ওখানে সবাই একটা প্রাইভেট কার চড়ে। মানে সভ্য বলতে কোট আনকোট আমি বলে নিলাম, কারণ ওই সভ্যের নানান রকম ধারণা আছে। মানে যেখানে মানুষের প্রতি বিবেচনা আছে, সেইখানে এইরকম জিনিস না যে সবাই একটা প্রাইভেট কার চড়বে, বরং সেখানে বড় লোকরা মানে ধনীরা তারাও গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইরকম গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ধনীরা গণপরিবহন ব্যবহার করতে পারে সেই রকম গণপরিবহন ব্যবস্থা আমরা যদি রেল, বাসে কিংবা মানে কি বলে মেট্রোতে কিংবা এই ধরনের জায়গাগুলোতে গড়ে তুলতে পারি, তাহলে এই যে প্রাইভেট পরিবহন ব্যবহার, তার উপর হাই ট্যাক্স আরোপ করা উচিত। তুমি একটা লোক একটা বড় গাড়ি চড়ে যাচ্ছ, ওইটুকু জায়গায় 10 জন লোক যেতে পারে, তাই না? মানে আমরা কি মানে করছি নাকি? আমাদের কি আমরা যে প্রাইভেট কারের বিশাল এগিয়ে দেখি, আচ্ছা এখানে কয়টা লোক যায়? সে কয়টা লোক কয়টা বাসের মধ্যে এটে যায়? এবং ঢাকায় যদি আপনার ট্রাফিক ব্যবস্থাপনা এইরকম দাঁড়ায় যে 4টি মানে কোম্পানির অধীনে 4টি রুটে আমাদের সব বাস ব্যবস্থাপনা থাকবে, যারা প্রাইভেট বাসের মালিক তারা ওখানে শেয়ার হোল্ডার হবে, কিন্তু এটা পাবলিক প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি আকারে চলবে। আমরা প্রয়োজনে মানে এই যে ব্যবস্থাপনাগত কিছুদিনের জন্য আমরা অনেক দক্ষ এমনকি বিদেশি প্রতিষ্ঠানকে আনতে পারি এখানকার ট্রেন আপ করার জন্য, লোকজনকে ইয়ে করার জন্য।
দ্রুত এই ব্যবস্থাপনায় যাওয়া সম্ভব। তো সেই রকম ভাবে আপনি যে একটা এলাকার মানুষকে কনভিন্স করতে পারেন যে তোমাদের এই আলাদা আলাদা বাড়িগুলো তোমরা কিছুদিনের জন্য অন্য স্থানান্তরিত হও, 2 বছর কিংবা 3 বছরের মধ্যে সবগুলো বাড়ি ভেঙে ওইখানে হাই রাইজ উঠবে এবং প্রয়োজনীয় খেলার মাঠ, স্পেস এগুলো তৈরি করা সম্ভব হবে। এলাকাগুলো একটা ওই যে গুলশানের এক দাম আর আরেক দাম, এইগুলোর চাইতে অনেক বেশি সমতার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ওখানের মাটি তার বিশেষ কোনো আলাদা মাটি না, একটা জায়গা তার ব্যবস্থাপনা দিয়ে হঠাৎ করে মানে তার কি বলে যে দাম বাড়তে থাকবে। এখন আমরা যদি সারা ঢাকা শহরের মানে একটা জায়গায় সাফল্য দেখাতে পারি, সব মানুষ মনে করবে যে এটা তো বেটার, এবং এইটার জন্য যথেষ্ট প্রাইভেট কোম্পানিগুলো তারা বসে আছে, তারা এই জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়বে। তো কোন রাজনৈতিক উদ্যোগ দেখেছেন 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না? এই মনোভঙ্গিটা তৈরি হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থার দৃষ্টিভঙ্গির কারণে। আপনি রাষ্ট্রের যদি অ্যাপ্রোচ বদলে যায়, উদ্যোগ বদলে যায়, নেতৃত্বের যদি উদ্যোগ বদলে যায়, তাহলে পুরো শহরের সমস্যার সমাধান হওয়ার ব্যাপারগুলো অতি দ্রুত ঘটতে থাকবে। হ্যাঁ, আমাদের বড় একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে না গেলে এই ঢাকা শহরটাকে আপনি বাসযোগ্য আর রাখতে পারবেন? আমি তো প্রতিদিন চলাচল করতে করতে দেখি যে আর কিছুদিনের মধ্যে এটা কিভাবে চলবে, আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকা যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন এইটাকে নিয়েই যাচ্ছে, সে নতুন কিছু হচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যতগুলো ছোট ছোট শহর হচ্ছে সব এক একটা প্রোটোটাইপ ঢাকা, ঢাকারই এক একটি ছোট ছোট সংস্করণ। এবং সেইখানে যত রকম এখানে আমরা যা যা সমস্যার মুখোমুখি সবগুলো ওখানে নিয়ে কেবল রপ্তানি করা হচ্ছে, ওইখানে একটা নতুন করে হাজির করানো হচ্ছে। বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। এই রকম একটা দেশ যেখানে আমাদের আয়তন কম কিন্তু অসংখ্য মানুষ, কিন্তু আমাদের একটা বিশেষ প্রাকৃতিক অবস্থা আছে, সেইটাকে যদি আমাদের বসবাসযোগ্য করতে হয়, প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। কতটা আমাদের কৃষি জমি থাকবে, কতটা আমরা বসবাস করতে পারবো, কতটা আমাদের শিল্প কলকারখানা হবে, কোথায় আমাদের মানে স্কুল কলেজ হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা না করলে ওই পাখিও আসবে না, আর আমরা আসলে কংক্রিট এবং যেখানে যেখানে যা ইচ্ছা তাই সেইটাই আমরা চালাতে থাকি। তো এই পরিকল্পনার জন্য পরিকল্পনাবিদরা কিছুদিন আগে একটা সেমিনার করেছেন, সেখানে আমরা গিয়েছিলাম, তারাই এই প্রশ্নটা তুলেছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর না হলে এই যে ঢাকা, যেটা ইতিমধ্যে আমাদের দম বন্ধ করে দিচ্ছে, সেই ঢাকারই ছোট ছোট আরো রূপ ইতিমধ্যে সারা দেশময় ছড়িয়ে পড়েছে, এই জঙ্গলই হবে। আজকে যদি ব্যাটারি চালিত রিক্সা আসছে, আচ্ছা রিক্সা চালকরা যখন প্যাডেল চালায় সেটা যে কতটা কষ্টকর এবং ক্ষতিকর সেটা তো আমরা জানি শারীরিক ভাবে। 10 বছর 15 বছর রিক্সা চালালে মানে হার্নিয়া হওয়া প্রায় নিশ্চিত, কারণ আরো অনেক সমস্যা আছে। তো এখন ব্যাটারি চালিত যদি আসেই, তাহলে একটা নিরাপদ ব্যাটারি চালিত রিক্সা আমাদের কোন কোন এলাকায় চলবে তার একটা সংখ্যা তৈরি করা এবং সেটাকে একটা রেজিস্ট্রেশন দেওয়া, সে অনুযায়ী চলা, এটা তো একটা পরিকল্পনার অংশ। আপনি দিতে থাকবেন, পয়সা খেতে থাকবেন, এবং আপনি বলবেন যে এটা এমন একটা ব্যবস্থা, এত পয়সার লেনদেন যে আপনি হাত দিতে আর পারবেন না। এরা এতই পাওয়ারফুল যে ওই যে আনিসুল হক সাহেব যখন মেয়র ছিলেন তখন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, তারা যেন পারছেন না, কি বলে মানে কায়েমি স্বার্থের কাছে হেরে যাচ্ছেন। তো এই ক্ষমতা কায়েমি স্বার্থের কাছে হেরে যায়, এটা আপনার ধারণা? আর গর্তের ভেতর থেকে বের করে নিয়ে আসে যখন যাকে দরকার। হেরে যায় মানে হচ্ছে লেনদেনটা হয়ে যায়। এদের হেরে যাওয়া মানে হচ্ছে কায়েমি স্বার্থ, ওদের ভাগটা পৌঁছে দেন, তখন ওনারা আস্তে আস্তে চুপ হতে থাকেন, তখন তারা নানান রকম সমস্যা দেখাতে থাকেন। তার মানে নিজেকেই নিজে খেয়ে ফেলছেন। এই কিছু টাকার জায়গা থেকে, লোভের জায়গা থেকে নিজেকে খেয়ে ফেলার মতো অবস্থা হয়। এত অল্প টাকায় তারা বিক্রি হন যে পুরো সমাজ, পুরো জনগোষ্ঠী, তার ভবিষ্যৎ প্রজন্ম, সমস্ত কিছুর ভবিষ্যৎকে নিয়ে বাজি ধরেন। এই জায়গা আজকে বদলানোর ডাক এসছে, অভ্যুত্থান সেই জায়গাটা তৈরি করছে
যে তোমরা যারা রাজনীতি করবা, যারা পলিসি মেক করবা, তাদেরকে এই সকল সাময়িক জায়গা থেকে বেরিয়ে ভবিষ্যতের জায়গাটা নির্ধারণ করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই রকম দায়িত্ব কারা পালন করতে পারবে সেটা বাছাই করাও নাগরিকের একটা জরুরি কর্তব্য। বাংলাদেশে যদি এতটুকু পরিবর্তন না আসে, এইটুক জবাবদিহিতা রাজনৈতিক নেতাদের দিক থেকে জনগণ আদায় করতে না পারে, তাহলে অভ্যুত্থানের কোনো অর্জনই থাকবে না বলেই আমাদের কাছে মনে হয়। তো আমরা বাংলাদেশের সমস্যা, শহরের সমস্যা আমরা সমাধান করতে পারবো যদি পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হয়, এবং সেই পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে যদি নাগরিকরা এরকম আরো অনেক সক্রিয়ভাবে আপনারা চেপে ধরেন এবং জায়গাগুলো সত্যিকার অর্থে মানুষের মধ্যে একটা আলোচনার বিষয় আসে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ।